আমার স্বভাবে একটা নেতিবাচক দিক ছিল পূর্বে, যা আমি মনে করতাম ইতিবাচক, যা আমার দৃষ্টিতে ছিল সঠিক। তা প্রতিষ্ঠিত করার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়ে যেতাম। আমার এই মনোভাবের জন্য আমি কোথাও প্রতিষ্ঠিত হতে পারিনি। অনেক জব ছেড়ে চলে এসেছি। কোনো সমালোচনা, ক্রিটিসিজম আগে একেবারে সহ্য করতে পারতাম না। আমার বিরুদ্ধ মতের লোকদেরকে মনে করতাম আমার প্রতি ঈর্ষাপরায়ণ। এখন অবশ্য সংশোধনে আসতে সমর্থ হয়েছে। আসলে ভুলে যায় পৃথিবীতে কোনো সৃষ্টি বা মানুষ কখনোই সমালোচনার ঊর্ধ্বে নয়। এমনকি সৃষ্টিকর্তাও আমাদের সমালোচনা আছেন। কেন তিনি মানুষে মানুষে ধর্মে এত ব্যবধান তৈরি করেছেন? জিসাস ক্রাইস্টকে নিয়ে সমালোচনা হয়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সমালোচনা হয়, কৃষ্ণ কানাইয়াকে নিয়ে সমালোচনা হয়। মহাপুরুষরাও সমালোচনার ঊর্ধ্বে নয়। সবসময় বিপক্ষ একদল বা মত থাকেই। বেশ মনে পড়ছে, ছোটবেলায় দেখতাম দরজার ফাঁক দিয়ে মাকে। পাশের বিল্ডিংয়ের দুই চাচি আমার মায়ের প্রিয় বান্ধবী, ঝগড়ায় তর্কে নাস্তানাবুদ করে ছাড়ছে আমার মাকে। আমার সরল মা বোকার মতো হাসতেন, কখনো অপ্রস্তুত হয়ে চোখের পানি ছেড়ে দিতেন। ঘরেও ছিল এক অবস্থা। মা কখনোই কারোর সাথে তর্ক করতেন না, বা করলেও জিততে পারতেন না। আমি রেগে যেতাম মায়ের অসহায় চেহারায়। কেন মা তাদের ভুল কথার জবাবে কিছুই বলেন না? তর্কে জেতাকে আমার সবচেয়ে বড় জয় মনে করতাম ওই পরিস্থিতিতে। খানিক পরে আমার এই ভুল ভেঙে যেত যখন দেখতাম দুই চাচিকে মাথা নিচু করে বাসায় ঢুকতেন। আমার মা হাসি মুখে তখনই আপ্যায়ন শুরু করে দিতেন আগের ঝগড়া বলে। ধৈর্য, সহিষ্ণুতা, টলারেন্সের মূল্য এবং শিক্ষাটা তখন থেকে মায়ের কাছ থেকে পাওয়া। আর পথ চলতে চলতে আরেকটা জিনিস শেখা হলো, তর্কে জেতাটাই সত্যিকারের জেতা নয়। সত্য সঠিক সময়ে প্রকৃতি প্রতিষ্ঠিত করে দেয়, অনাড়ম্বরে, কোনো তর্ক চেষ্টা ছাড়াই। তাই বলে কখনো অন্যায় ভুলের প্রতিবাদ করা নিষেধ তা বলি না। বিবেকের চোখ কান খোলা রেখে পথ চলা যায়। আমার আরেকটা সরল স্বীকারোক্তি সবার জন্য, আমি সবসময় লেখায় বা কথায় যেভাবে নিজেকে একটা ইমেজে প্রতিষ্ঠিত করতে চাই, সত্যি বলতে আমি ঠিক ততটুকু ভালো নয়। আমার এই লেখাটা আসলে আমি ওই সত্য বল সুপথে চল উড়ে আমার মন, অনেকটা ওই প্রেক্ষাপটটা নিয়েছি। আমার যেটা আমি সত্যি মনে করি মন থেকে, আমি সেই কথাগুলি বলতে চাই। এবং এই আমার এই সত্যি কথা দিয়ে আমি অন্যের মনে একটা সত্যি মানসিক গঠন তৈরি করতে চাই, এবং সেটা আমি পৃথিবীতে আমি সত্য সুন্দরকে প্রতিষ্ঠিত করতে চাই আর বড় আকারে, বড় প্রসারে। আমার যেটা বড় একটা দুষ্ত্রুটি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি হয়তোবা যতটুকু আমি নিজেকে যে স্বীকারোক্তি বা যেভাবে বলতে চেষ্টা করছি ঠিক ততটুকু সরল হয়তোবা আমি নয়। আবার এটার অর্থ এটা না যে আমি ভান করে নিজেকে ভালো বোঝানোর চেষ্টা করি। আমি ভালো কথা লিখি, ভালো কথা বলতে চেষ্টা করি, এটাকে কী বলে, প্র্যাকটিস করার চেষ্টা করি, যাতে এর প্রভাবটা আমার মনে পড়ে, এবং মনে পড়তে পড়তে একদিন সত্যিকারে আমি সত্যি এই ধরনের নিখাদ ভালো মানুষ যেন হয়ে যেতে পারি, সেই উদ্দেশ্যে। তো সবার অনেক সুন্দর সুখী জীবন সবসময় কামনা করি। সমুদ্রের তলদেশে ডুবরি হয়ে কোনোদিন যদি আচমকা একখণ্ড মহামূল্যবান মুক্ত পেয়ে যায়, আমার অনুভব কী হবে? এই মুক্ত পাওয়ার তৃষ্ণা আরও বেড়ে যাবে নিঃসন্দেহে। মনে হবে আশেপাশের স্থান নিশ্চয়ই মহামূল্যবান সম্পদে পরিপূর্ণ। মাঝে মাঝে একটা প্রশ্ন করি নিজেকে, পাওয়ার চেয়ে কি দেওয়ার আনন্দ বেশি? উত্তরটা আসে দেওয়ায়। মনকে ভালো করে বিশ্লেষণ করলে সবার মতো আমারও সমান অনুভব হবে নিঃসন্দেহে।
দেওয়াতে গভীর আনন্দ আসে স্বর্গীয়, যা ওই মুহূর্তে গ্রহীতার আনন্দ বা সন্তুষ্টির প্রতি মনোযোগ থাকে সীমাবদ্ধ। পক্ষান্তরে প্রাপ্তি মনে তৈরি করে আরও বড় কিছু পাওয়ার, আরও বড় প্রত্যাশার। মানুষের মনটা তো তাই, প্রকৃতিগতভাবে আমরা একটু উচ্চবিলাসী। একটা পূর্ণ হলে মন আরেকটা পেতে চায়। সবাই উন্নতর জীবন কামনা করে মনে মনে, না হলে হতাশা কাজ করে মনে। উদাহরণস্বরূপ, হীরের খনি যদি কেউ আমাকে দিয়ে দেয়, তবে আমি কি এক খণ্ড নিয়ে সন্তুষ্ট থাকবো, নাকি আরও খণ্ড তুলে নিয়ে আসবো? ঘরে আসার পর মন পড়ে থাকবে হীরের খনির দিকে। মনে হবে সুযোগ ছিল আরও কয়েক খণ্ড, কেন নিলাম না বা পেলাম না। বলবো মনে মনে জীবনও আর কোনো অভাব থাকতো না বা কাজ করা লাগতো না। এবার অন্যভাবে চিন্তা করি দেওয়ায়, সেই দেওয়া নিঃস্বার্থ প্রতিদান প্রত্যাশা না করে। কোনো মন খারাপ হয় না, হতাশা হয় না, একটা অনুভব কাজ করে ব্যক্তিটি আমার উপহার পেয়ে খুশি হলো কি। আজকে কি আমার পাশে কোনো একটা মানুষকে খুঁজে নিতে পারি, যাকে আমি নিঃস্বার্থভাবে একটু হাসি উপহার দিতে পারি। ফোনে একবার একজনের সাথে কথা বলছিলাম বেশ আগে। আমার এক কথায় মেয়ে খুব আপত্তিজনকভাবে ভেটো দিল। বলল, ইউ আর রেসিস্ট মামি। মজা করে বলল যদিও, কিন্তু আমি বেশ সিরিয়াসলি নিলাম ওর কথাটা। কি কথার পৃষ্ঠে মেয়ের কথা বলছিলাম এক প্রতিবেশীর সাথে, কিভাবে আমার সারাটা দিন গেল আজ খুব বাজে। এক কালো ড্রাইভারের সাথে কথা কাটাকাটি হয়েছে। আরেক দিনের কথাও শেয়ার করছিলাম, যে দৌড়ে বাস ধরার চেষ্টা করছিলাম, ড্রাইভার দেখছে আমি দৌড়ে আসছি, তারপর সেকেন্ড অপেক্ষা না করে ছেড়ে দিল। আমি বলছিলাম উত্তেজিত হয়ে, যখনই দেখলাম কালো ড্রাইভার শিওর ছিলাম থামাবে না, হলোও তাই। বলে ফেললাম, কালোগুলো ফাজিল বদ, দ্বিতীয় চিন্তা না করে। আমার বরং ভাবা উচিত ছিল সে স্ট্রিক্ট ডিসিপ্লিন ড্রাইভার আর আমি লেট প্যাসেঞ্জার। মেয়ে আমার এই কথাটাই পিক করল। তুমি কালো বলতে কি মিন করছো? আমি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করলাম। এখানে হোয়াইট ড্রাইভার, আমি আবার হোয়াইট লোকদের খুব পছন্দ করি, অনেস্ট মনে করি। হোয়াইট ড্রাইভার হলে ঠিকই একটা দৌড়ে আসা মেয়েকে এভাবে স্নোতে ফেলে বাস ছেড়ে দিত না। ওরা খুব হেল্পফুল। আসলে এই ব্যাপারটা কতটুকু সত্য, এই যে এইভাবে ভাবি আমরা, কিন্তু আমরা তো সবসময় এইভাবে ভাবি, এইভাবে কথা বলি। মেয়ের কথাটা খুব হিট করে গেল। আসলে কি আমি মনে মনে কালোদের খারাপ মনে করি? তাই তো মনে হয়। পাশে দিয়ে কোনো কালো ছেলে গেলে ব্যাগ সামলে হাঁটি, মনে হয় যদি চোর ছিনতাইকারী হয়। কাকতালীয়ভাবে কিছু খারাপ ঘটনা ফেস করেছে কালো মানুষের সাথে, তাই কি আমার দৃষ্টিভঙ্গি এরকম হয়ে গিয়েছে? সত্যি কি কালোদের প্রতি আমার মনের অজান্তে অপছন্দ জমে আছে? না হয় কেন আমি এভাবে কথা বললাম? এরকম অনেক টাইপের গতানুগতিক কথা, চিন্তাভাবনা আমি আমার প্রতিবেশীরা সব সময় করি। আমাদের সবার ধ্যান ধারণা হয় পারিপার্শ্বিকতা এবং ব্যক্তিত্ব অনুযায়ী। এতে আমরা এক ধরনের সিস্টেমিক রেসিজমের শিকার হয়ে পড়ি বা করে ফেলি অন্য জাতিকে নিজের অজান্তে। রেসিজমে দেখা যায় এক জাতি আরেক জাতিকে হেয় প্রতিপন্ন করে নিজেকে শক্তিমান রূপে প্রদর্শন করতে চায়। আমরা বাঙালিরা সময় সময় নিজেদেরও রেসিজমের শিকার করি। নিজের জাতিকে আমরা হেয় করে আরও বেশি। যেমন আমিও বলি মাঝে মাঝে, বাঙালিরা অসৎ, অলস। অন্য দেশের মানুষ আমাদের সবাইকে এরকমভাবে ভাবে, কিন্তু আমি তো অসৎ না। বা আরও অনেক খেটে খাওয়া সৎ বাঙালি আছে। উদাহরণ আমার চোখের সামনে আছে, আমার হাজব্যান্ড, আমার অনেক নেইবার। আমি দেখেছি একজন বাংলাদেশি আরেক দেশি ভাই বোনকে এখানে জবে রেফার করতে চায় না। গত কয়েকদিনের ঠান্ডায় আমাদের এখানে একেবারে শরীর মন আত্মা বলা যায় ফ্রোজেন অবস্থায় হয়ে রয়েছে। এখানে স্নোতে এত এক্সট্রিম স্নোতে একটা জিনিস খুব সুন্দর লাগে, যখন ঘরের ভিতরে জানলা থেকে দেখি। যদি আমার কোল্ড অ্যালার্জি না থাকতো, এই সুন্দর স্নোটা আসলে উপভোগ করা যেত। যখন স্পেশালি ক্রিসমাস টাইমে যে পেঁজা তোলার মতো গুঁড়ো গুঁড়ো বরফ পড়ে, তখন দেখতে অনেক সুন্দর লাগে।